আপনি কি কখনো ভেবেছেন বন্ধুকে মুখে যা বললেন ঠিক একটু পরেই ফোনে তার বিজ্ঞাপন চলে এলো কিভাবে? আপনার হাতের এই স্মার্টফোনটি কি তবে দিনরাত ২৪ ঘন্টা গোপনে আপনার সব ব্যক্তিগত কথা আড়ি পেতে শুনছে? মনে হচ্ছে যেন আপনার পকেটে কোনো অদৃশ্য গোয়েন্দা বসে আছে, যে আপনার প্রতিটি ইচ্ছার খবর রাখছে প্রতি মুহূর্তে। এই রহস্য কি শুধুই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর আধুনিক প্রযুক্তিগত সত্য? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এই ডিজিটাল রহস্যের প্রতিটি গোপন পরত বিজ্ঞানসম্মতভাবে উন্মোচন করতে যাচ্ছি। প্রথমত, এটা জেনে রাখা ভালো, ফেসবুক বা গুগল সরাসরি আপনার ব্যক্তিগত কথোপকথন শোনে না, আপনার মাইক্রোফোন ব্যবহার করে। বড় কোম্পানিগুলো এটি বারবার অস্বীকার করেছে, কিন্তু প্রশ্ন হলো তারা তবে আপনার মনের খবর জানলো ঠিক কিভাবে? এর আসল উত্তর লুকিয়ে আছে প্যাটার্ন রিকগনিশন এবং ইন্টারনেটে আপনার তৈরি করা ডিজিটাল ফুটপ্রিন্টের অনেক গভীরে। আপনি ইন্টারনেটে যা কিছু করেন, প্রতিটি সার্চ, প্রতিটি ক্লিক বা লাইক সবই তাদের সার্ভারে একটি ডেটা হিসেবে জমা হয়। আপনি গুগলে কোনো নির্দিষ্ট পণ্যটি খুঁজছেন কিংবা কোন ধরনের ভিডিওতে লাইক দিচ্ছেন, সবই ২৪ ঘন্টা ট্র্যাক করা হচ্ছে। এমনকি আপনি আপনার ফোনের জিপিএস অন রেখে প্রতিদিন কোথায় যাচ্ছেন সেটিও তাদের কাছে আপনার পছন্দের একটি বড় তথ্য। এই বিপুল পরিমাণ তথ্য যখন তাদের শক্তিশালী ডাটা সেন্টারে পৌঁছায়, তখন শুরু হয় এক অতি উন্নত গাণিতিক বিশ্লেষণ। এই প্রোফাইলটি এতটাই নির্ভুল যে এআই অনায়াসেই আগে থেকে বুঝতে পারে আপনি বর্তমানে ঠিক কি কিনতে চাচ্ছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আপনার এই এলোমেলো ডেটাগুলোকে সাজিয়ে আপনার একটি পূর্ণাঙ্গ ব্যক্তিগত প্রোফাইল তৈরি করে। ধরুন, আপনি আপনার বন্ধুর সাথে বসে কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের দামি জুতো বা ঘড়ি নিয়ে কিছুক্ষণ মুখে আলোচনা করলেন। অ্যালগরিদম আপনার ইমেজের কিওয়ার্ড বা আপনার সাম্প্রতিক সার্চ হিস্টোরি থেকে সেই বিশেষ আগ্রহের বিষয়টি দ্রুত বুঝে নেয়। ঠিক এই কারণেই কিছুক্ষণ পর যখন আপনি নিউজ ফিড স্ক্রল করেন, তখন সেই সুনির্দিষ্ট পণ্যের বিজ্ঞাপন আপনার সামনে চলে আসে। এটি আপনার গোপন কথা আড়ি পেতে শোনা নয়, বরং আপনার ডিজিটাল অভ্যাসের ভিত্তিতে করা একটি শক্তিশালী গাণিতিক ভবিষ্যৎবাণী। তাই ফোন সারাক্ষণ আড়ি পাচ্ছে, এই ধারণাটি প্রযুক্তিগতভাবে ভুল হলো আপনার প্রতিটি ডেটা ট্র্যাকিং বিষয়টি ১০০% সত্যি। আমাদের প্রতিটি ডিজিটাল পদক্ষেপ ইন্টারনেটে একটি স্থায়ী ছাপ রেখে যায়, যা বর্তমান বিজ্ঞাপনের দুনিয়ায় হীরা জহরত থেকেও দামি। যখনই আপনি কোনো নতুন ওয়েবসাইটে ঢোকেন, সেই সাইট আপনার ব্রাউজারে একটি ছোট ফাইল বা কুকি স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেয়। ট্র্যাকিং এর এই বিশাল দুনিয়ায় সবচাইতে পরিচিত এবং রহস্যময় প্রযুক্তিগত শব্দটির নাম হল ব্রাউজার কুকিজ। এই কুকি ফাইলটি মূলত আপনার ব্রাউজিং অভ্যাস মনে রাখে এবং পরবর্তীতে আপনাকে সেই অনুযায়ী কন্টেন্ট বা বিজ্ঞাপন দেখায়। এর বাইরে আরও একটি শক্তিশালী প্রযুক্তি হল ফেসবুক পিক্সেল, যা ইন্টারনেটের প্রায় প্রতিটি আধুনিক ওয়েবসাইটে বসানো থাকে। এটি একটি অদৃশ্য ডিজিটাল ট্র্যাকার, যা আপনি অন্য কোনো অ্যাপ বা সাইটে ঠিক কি করছেন তা ফেসবুককে জানিয়ে দেয়। আপনি হয়তো কোনো শপিং সাইটে একটি পণ্য দেখলেন কিন্তু কিনলেন না, পিক্সেল সেই তথ্যটি সাথে সাথে টুকে নেয়। আপনার স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আপনার ব্যক্তিগত তথ্যের একটি অফুরন্ত এবং বিশাল খনি। ফলাফল হিসেবে আপনি যখনই ফেসবুক বা ইনস্টাগ্রামে ফেরেন, সেই অসম্পূর্ণ কেনাকাটির বিজ্ঞাপনটি ছায়ার মতো আপনাকে তাড়া করে। প্রতিটি বড় টেক জায়ান্ট আপনার এই তথ্যগুলো ব্যবহার করে তাদের কয়েক বিলিয়ন ডলারের বিজ্ঞাপনের বাজারকে সমৃদ্ধ করছে। আপনার একটি সামান্য লাইক বা একটি কমেন্ট তাদের কাছে সোনার চেয়েও দামি, কারণ এটি আপনার সুপ্ত পছন্দকে নিশ্চিত করে। আপনি যদি কোনো ভিডিওতে মাত্র ৫ সেকেন্ড বেশি সময় দেন, এআই বুঝে নেয় এই বিশেষ বিষয়ে আপনার গভীর আগ্রহ আছে। তারা আপনার একটি ডিজিটাল ম্যাপ তৈরি করে, যেখানে আপনার শখ, বর্তমান প্রয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব জমা থাকে। বিজ্ঞাপনদাতারা মূলত এই বিশাল ডেটা ব্যবহার করে একদম সঠিক মানুষের কাছে তাদের পণ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এই পুরো প্রক্রিয়াটি ব্যাকগ্রাউন্ডে এতই দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে ঘটে যে আমাদের সাধারণ মানুষের কাছে এটি জাদুর মতো মনে হয়। এখন প্রশ্ন হলো, ফোনের সামনে কথা বললেই কেন বিজ্ঞাপন আসে যদি তারা সত্যই সরাসরি আড়ি পেতে না শোনে? যেহেতু আপনারা একই লোকেশনে এবং একই ওয়াইফাই নেটওয়ার্কে আছেন, এআই আপনাদের দুজনের আগ্রহকে সাময়িকভাবে এক করে ফেলে। আপনার বন্ধু যদি সম্প্রতি অনলাইনে কোনো কিছু সার্চ করে থাকে, তবে সেই তথ্যের প্রভাব আপনার ফোনের বিজ্ঞাপনেও পড়তে পারে। আধুনিক প্রযুক্তি এখন এতটাই বুদ্ধিমান যে আপনার অবচেতন মনের ইচ্ছাকেও সে নিখুঁত গাণিতিক ছকে রূপান্তর করতে সক্ষম। আপনি যদি নিজের প্রাইভেসি নিয়ে শঙ্কিত হন, তবে ফোনের সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপের মাইক্রোফোন পারমিশন এখনই বন্ধ করে দিন। এছাড়া নিয়মিত আপনার ব্রাউজারের কুকিজ এবং ক্যাশ ডাটা ক্লিয়ার করার অভ্যাস গড়ে তুলুন।
যাতে অনলাইন ট্র্যাকিং কিছুটা কম হয়। গুগল এবং ফেসবুকের অ্যাড সেটিংসে গিয়ে পার্সোনালাইজড অ্যাড অপশনটি চাইলে আপনি খুব সহজেই নিজে অফ করে দিতে পারেন। মনে রাখবেন, ডিজিটাল সুরক্ষা আপনার নিজের হাতে। একটু সচেতন থাকলেই আপনি এই বিশাল ট্র্যাকিং জাল থেকে কিছুটা মুক্তি পাবেন। প্রযুক্তি এই রহস্যময় দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে আজই সবার সাথে শেয়ার করুন। লোকে কি ভাববে? এই রোগ থেকে বাঁচতে না পারলে জীবন শেষ। জানুন ওষুধ কি? পৃথিবীর সবচেয়ে বড় জেলখানার নাম জানেন? তিহার জেল বা আলকাট্রাজ নয়, সবচেয়ে বড় জেলখানা হল লোকে কি বলবে। আমাদের হাজারো স্বপ্ন, হাজারো প্রতিভা এবং লক্ষ কোটি ইচ্ছে প্রতিদিন এই একটিমাত্র বাক্যের নিচে চাপা পড়ে মারা যায়। আমরা নিজেদের পছন্দ মতো পোশাক পরতে ভয় পাই, পছন্দের ক্যারিয়ার বাঁচতে ভয় পাই, এমনকি মন খুলে হাসতেও ভয় পাই, পাছে লোকে কিছু বলে। কিন্তু ভাবুন তো, জীবনটা কার? আপনার। কষ্টটা কার? আপনার। অথচ জীবনের রিমোট কন্ট্রোলটা আপনি তুলে দিয়েছেন পাড়া প্রতিবেশী আর আত্মীয়দের হাতে। এই রোগ যদি এখনই সারাতে না পারেন, তবে শেষ বয়সে আপনার ঝুলিতে শুধু আফসুস ছাড়া আর কিচ্ছু থাকবে না। এই রোগের ৩টি কার্যকরী ওষুধ, দ্য কিওর। ১. বিল পেমেন্ট থিওরি। যখনই মনে হবে লোকে কি বলবে, নিজেকে একটি প্রশ্ন করুন। আমার বাড়ির চাল, আমার অসুস্থতার খরচ বা আমার ইলেকট্রিক বিল কি এই লোকগুলো দেয়? যদি উত্তর না হয়, তবে তাদের কথায় আপনার কিছু যায় আসা উচিত নয়। যে আপনার ভরণপোষণ করে না, তার মতামত আপনার জীবনে মূল্যহীন। ২. লোকের মেমরি খুব দুর্বল। বাস্তবতা হল, লোকে আপনাকে নিয়ে ভাবার অত সময় পায় না। তাদের আলোচনার স্থায়িত্ব বড়জোর ২ দিন। আজ আপনি ব্যর্থ হলে তারা হাসবে, কাল সফল হলে তারাই আপনার সাথে সেলফি তুলতে লাইনে দাঁড়াবে। লোকের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, তাই ওদিকে কান না দেওয়াই বুদ্ধিমানের কাজ। ৩. সমালোচকরা দর্শকের আসনে থাকে। খেয়াল করে দেখবেন, যারা মাঠে খেলে খেলোয়াড়, তারা কখনো গ্যালারির দর্শকদের কথায় কান দেয় না। যারা জীবনে কিছু করতে পারে না, তারাই কেবল অন্যের সমালোচনা করে সময় কাটায়। তাই কেউ আপনার নিন্দা করলে খুশি হন, বুঝবেন আপনি তাদের চেয়ে এগিয়ে আছেন, আর তারা দর্শকের আসনে বসে শুধুই তালি বা গালি দিতে পারবে। শেষ কথা, কবরস্থানে গিয়ে দেখবেন সেখানে শুয়ে থাকা মানুষগুলোরও অনেক স্বপ্ন ছিল, যা তারা পূরণ করেনি শুধু লোকে কি বলবে ভেবে। আজ তারা নেই, আর সেই লোকগুলোও নেই। তাই সমাজকে নয়, নিজের মনকে খুশি করুন, কারণ দিন শেষে আয়নার সামনে আপনাকে একাই দাঁড়াতে হবে, সমাজকে নিয়ে নয়। আজ থেকে স্লোগান হোক, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হে কেহনা। আমি চলব আমার পথে। জীবন আপনার, তাই নিয়মটাও আপনার হওয়া উচিত। দেবী সুগন্ধা শক্তিপীঠ দক্ষিণ বাংলার এক প্রাচীন আধ্যাত্মিক কেন্দ্র। হিন্দু ধর্মে ৫১টি শক্তিপীঠ বিশেষ পবিত্র তীর্থস্থান হিসাবে বিবেচিত। পুরাণ মতে দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী আত্মাহুতি দেন। শোকে উন্মত্ত হয়ে শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করলে বিশ্ব রক্ষার্থে বিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করেন। দেবীর দেহখণ্ড বিভিন্ন স্থানে পতিত হয়ে সৃষ্টি হয় শক্তিপীঠ সমূহ। বিশ্বাস করা হয়, দেবী সুগন্ধা শক্তিপীঠে সতীর নাসিকা বা নাক পতিত হয়েছিল। অবস্থান ও ঐতিহ্য। দেবী সুগন্ধা শক্তিপীঠ বাংলাদেশের বরিশাল অঞ্চলে অবস্থিত, বর্তমান বরিশাল জেলার শিকারপুর এলাকায়। স্থানীয়ভাবে এটি সুগন্ধা মন্দির নামেও পরিচিত। শান্ত গ্রামীণ পরিবেশে অবস্থিত এই পীঠ বহু শতাব্দী ধরে ভক্তদের আকর্ষণ করে আসছে। দেবী ও ভৈরব। এখানে দেবী পূজিত হন সুগন্ধা বা সুনন্দা নামে। শক্তিপীঠ তত্ত্ব অনুযায়ী প্রতিটি পীঠে দেবীর সঙ্গে এক ভৈরব রূপে শিব বিরাজমান থাকেন। সুগন্ধা পীঠে ভৈরবের নাম ত্রয়ম্বক বা ত্রয়ম্বকেশ্বর, যিনি রক্ষাকর্তা ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। ধর্মীয় গুরুত্ব।
দেবী সুগন্ধা শক্তিপীঠ কেবল আঞ্চলিক তীর্থ নয়, এটি উপমহাদেশের শক্ত উপাসকদের কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন। দুর্গাপূজা, কালী পূজা ও অন্যান্য তিথিতে এখানে বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। অনেক ভক্ত মানত পূরণের আশায় এই পীঠে আগমন করেন। ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। ইতিহাসের বিভিন্ন সময়ে মন্দিরটি সংস্কার ও পুনর্নির্মাণ হয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীর কাছেও এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা। গ্রামীণ সংস্কৃতি, লোক বিশ্বাস এবং আঞ্চলিক ইতিহাস সব মিলিয়ে এই পীঠ দক্ষিণ বাংলার সাংস্কৃতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। সমাপনী ভাবনা। দেবী সুগন্ধা শক্তিপীঠ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি আস্থা, ইতিহাস ও সংস্কৃতির মিলিত প্রতীক। প্রাচীন পুরাণ কথা থেকে আধুনিক ভক্তির ধারা সবকিছুকে ধারণ করে এই পীঠ আজও বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের এক উজ্জ্বল অধ্যায়। শক্তিপীঠ হল হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থগুলির অন্যতম। লোকবিশ্বাস অনুসারে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানান অঙ্গ প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে। এখানে বাংলার শক্তিপীঠের একটি তালিকা দেওয়া হল। বাংলাদেশে শক্তিপীঠ: সুগন্ধা বরিশাল, দেবী সুগন্ধা; সিলেট দেবী মহালক্ষ্মী; জয়নপুর দক্ষিণ সুরমা, সিলেট; চট্টেশ্বরী মন্দির চট্টগ্রাম জেলা, দেবী চট্টেশ্বরী; সীতাকুণ্ড চট্টগ্রাম, দেবী ভবানী; জয়ন্তী সিলেট, দেবী জয়ন্তী; সাতক্ষীরা দেবী যশোরেশ্বরী; করতোয়া বগুড়া, দেবী অপর্ণা; শ্রীহট্ট সিলেট, দেবী শৈলবাসিনী; কন্যাশ্রম সীতাকুণ্ড, দেবী সর্বাণী। ঢাকা থেকে কিভাবে যাবেন? বরিশালের যে কোনো বাসে গৌর নদী বার্থী বাজার নেমে বার্থী তারা মন্দিরে দর্শন করতে পারবেন। বার্থী তারা মন্দিরে পূজা দিয়ে মাহিন্দ্রা রিজার্ভ ভাড়া নিবে ৮০০ থেকে ১০০০ থাকা যাওয়া আসা করে, অথবা লোকাল মাহিন্দ্রা করে দেবী সুগন্ধা শক্তিপীঠ মন্দিরে যেতে পারবেন। ভাড়া নিবে ৬০ টাকা করে প্রতিজন। ঢাকা থেকে দেবী সুগন্ধা শক্তিপীঠ দর্শন একদিনেই করতে পারবেন। সুগন্ধা শক্তিপীঠ বাংলাদেশের বরিশালের ১০ মাইল উত্তরে শিকারপুর গ্রামে অবস্থিত এই হিন্দু মন্দিরটি শক্তিপীঠসমূহের অন্যতম। এখানকার ভৈরব ত্রয়ম্বক, যার মন্দিরটি ঝালকাঠি থেকে ৫ মাইল দক্ষিণে পোনাবালিয়ায় অবস্থিত। পোনাবালিয়া সুগন্ধা নদীর তীরে অবস্থিত সামরাইল গ্রামের অন্তর্গত। হিন্দু ভক্তদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান। প্রধান উৎসব হচ্ছে শিব চতুর্দশী। এছাড়াও মহাযোগী স্বামী দয়ানন্দ অবধূত এই পোনাবালিয়ার ভৈরব মন্দিরে কঠোর শিব সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। বর্তমানে এই ভৈরব মন্দিরটি শিববাড়ি নামে বিখ্যাত এবং শৈব অবধূত মার্গীগণের মিলনক্ষেত্র হিসাবে পরিচিত। গুরুত্ব: সত্যযুগে দুঃখযজ্ঞের পর সতীমাতা দেহ ত্যাগ করলে, মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এ সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসাবে পরিচিতি পায়। এখানে দেবী জগদম্বা সতীদেবীর নাসিকা পতিত হয়েছিল। ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যে এই শক্তিপীঠের নাম পাওয়া যায়। শিবচরিতে ও পীঠ নির্ণয় তন্ত্রে এই সতীপীঠের কথা আছে। শক্তিদেবী ও ভৈরব ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যে লেখা আছে, সুগন্ধায় নাসিকা পড়িল চক্রহতা, ত্রয়ম্বক ভৈরব তাহে সুনন্দা দেবতা। এখানে দেবী সুনন্দা ও ভৈরব ত্রয়ম্বক। ইতিহাস: নদীমাতৃক বাংলাদেশে একসময় পোনাবালিয়া ও সামরাইলের পাশ দিয়ে পবিত্র সুগন্ধা নদী প্রবাহিত হতো, কিন্তু কালের করাল গ্রাসে আজ সে নদী নাব্যতা স্রোত হারিয়ে ক্ষীণস্রোতা হয়েছে, যার নাম সৌধ। তবে মা কিন্তু এখনও আছেন। সুগন্ধা নদীর পূর্ব পারে দেবীপীঠ, পশ্চিম পারে দেবীর ভৈরব ত্রয়ম্বকে বিরাজমান। একসময় এখানে গভীর জঙ্গল ছিল। দিনের বেলাতেও লোকজন যেতে ভয় পেতেন। সেই সময় শিকারপুরের খুব ধনী ভূস্বামী শ্রীরাম রায় একদিন স্বপ্নে মহাদেবের আদেশ পেলেন। মহাদেব স্বপ্নে তাকে জানালেন,
তোমার রাজত্বের সামরাইলের জঙ্গলে এক ঢিপির মধ্যে আমি অবস্থান করছি। তুমি সেখান হতে আমাকে উদ্ধার করো, তোমার মঙ্গল হবে। স্বপ্ন দেখা মাত্রই পরদিন রামরায় প্রচুর লোকজন নিয়ে সেই জঙ্গলে তল্লাশি করতে গেলেন। সে সময় জঙ্গলে কিছু রাখাল বালক গরু চড়াচ্ছিল। অত লোকজন পাইক পেয়াদা দেখে রাখাল বালকগণ ভয় পেয়ে পালাতে উদ্যত হলে রামরায় অভয় দিয়ে বলল, ওহে রাখাল বালকগণ, আমাকে দেখে ভীত হয়ে পালানোর দরকার নেই। আমি এখানে জঙ্গলের মধ্যে কেবল একটি অলৌকিক ঢিপির খোঁজ করতে এসেছি। রাখাল বালকগণ এই রকম একটা অলৌকিক ঢিপির সন্ধান জানত। তারা একটা ঘটনা বলল। ঘটনাটা এই, রাখালদের গরুগুলো আগের মতো আর দুগ্ধ প্রদান করছিল না। মালিক ভাবল রাখালরাই নিশ্চয়ই দুধ চুরি করে গরু চড়ানোর সময়। একদিন মালিক ভাবল হাতে নাতে চোরগুলোকে ধরবে, তারপর রাজার কাছে নালিশ জানাবে। এই ভেবে একদিন মালিক রাখালদের পিছু নিল চুপিসারে। জঙ্গলে গরুগুলো যখন তৃণ খাচ্ছিল, মালিক লুকিয়ে দেখছিল। হঠাৎ মালিক দেখল গরুগুলো একে একে জঙ্গলে ঢুকে একটা উঁচু ঢিপিতে নিজেরাই বাট থেকে দুধ দিচ্ছে। মালিক ভাবল গরুগুলো এমন করছে কেন, ওই ঢিপিতে কি আছে ভেবে মালিক নিজে জঙ্গলের শুকনো কাঠখড় জোগাড় করে ওই ঢিপিতে আগুন ধরিয়ে দিল। লেলিহান আগুনের শিখা যখন লকলক করে উঠছিল, মালিক দেখল একটি কৃষ্ণবর্ণা বালিকা সেই ঢিপি থেকে দৌড়ে পাশে জলাশয়ে প্রবেশ করল। রাখালদের কাছে এই শুনে ধনী রামরায় সেই ঢিপির কাছে পৌঁছে খনন করার আদেশ দিল। খনন করতেই লিঙ্গ মূর্তি বের হল। রামরায় ভাবল এই লিঙ্গ তিনি গৃহে মন্দিরে প্রতিষ্ঠা করে নিত্য সেবা করবেন। কিন্তু আশ্চর্য, কত শত লোক মিলেও সেই লিঙ্গ তুলতে পারল না। সেই দিন রাতে ভগবান ভোলানাথ আবার রাজাকে স্বপ্নে বললেন, আমাকে ওইখানেই প্রতিষ্ঠা করো, মনে রাখবে আমার বিহারের স্থানে কোনো আচ্ছাদন থাকবে না। বিত্তশালী রামরায় সেইভাবেই বাবাকে স্থাপন করে নিত্য পূজার ব্যবস্থা করলেন। অপরদিকে আরেকটি ঘটনা, শিকারপুর গ্রামে পঞ্চানন চক্রবর্তী নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করত। সে ছিল সৎ, ধার্মিক, মানবপ্রেমিক। একদা মা কালী তাকে দর্শন দিয়ে বললেন, সুগন্ধার গর্ভে আমি শিলারূপে বিরাজিতা আছি, তুমি আমাকে সেখান থেকে তুলে এনে প্রতিষ্ঠা ও পুজোর ব্যবস্থা করো। চক্রবর্তী মশাই সেই স্বপ্নাদেশে দেখানো জায়গা থেকে মায়ের পাষাণ মূর্তি তুলে প্রতিষ্ঠা ও নিত্য পুজো করতে লাগলেন। গ্রামের লোকেরা এসে যে যা পারে তাই দিয়ে মায়ের সেবা করতে লাগল। মূর্তি কথিত আছে যে ৬১৭ সালে জনৈক ব্রাহ্মণ স্বপ্নাদিষ্ট হয়ে নদীগর্ভ থেকে দেবী উগ্রতারার মূর্তি উদ্ধার করেন। তাকেই দেবী সুগন্ধারূপে পূজা করা হয়। দেবী খড়গ, খেটক, নীলপদ্ম, নরমুণ্ডের কঙ্কাল ধারণ করে আছেন। মাথার ওপর আর্তিক, ব্রহ্মা, বিষ্ণু, শিব, গণেশ বিরাজমান। ১২৯১ সালে ১৮৮৫ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় সেই মূর্তি স্থানীয় মুসলমানদের দ্বারা ভেঙে দেওয়া হয়েছিল। এরপর ১৩১৯ সালে ১৯১৩ সালে আদিমূর্তির আদলে গঠিত প্রতিভূ মূর্তি স্থাপিত হয়েছিল। সেই মূর্তি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা খণ্ডিত হয়েছিল। বর্তমানের মূর্তি আধুনিক কালের নির্মিত। মন্দির সুগন্ধা শক্তিপীঠের দেবীর প্রাচীন মন্দির এখন আর নেই। এখন যেটা আছে সেটা নবনির্মিত। পূজা বৌদ্ধতন্ত্রে তারা সাধনার বিশেষ প্রণালী দেখা যায়, সেই মতেই তারা মায়ের উপাসনা হয়।
এই দক্ষতা ছাড়া ভবিষ্যতে টিকে থাকা কঠিন হবে। আগামীর দুনিয়ায় যে দক্ষতাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হল ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ যৌক্তিক চিন্তাভাবনা, কোনো বিষয়ে গভীরভাবে বিশ্লেষণ। শিক্ষা জীবনে তো বটেই, পেশা জীবনে সফলতার জন্য এই চর্চা খুব প্রয়োজন। কিভাবে রপ্ত করবেন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দক্ষতা? লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের IBA-এর অধ্যাপক খালেদ মাহমুদ। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিংবা জটিল সমস্যার গভীরে পৌঁছানোর জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং খুব গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। বাংলায় আমরা বলতে পারি যৌক্তিক চিন্তাভাবনা। এ প্রসঙ্গে রল্ফ ডোবেলির একটা বিখ্যাত বই আছে, দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। আপনি শিক্ষার্থীই হন কিংবা পেশাজীবী, চিন্তা করার চর্চা আপনাকে করতেই হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং অনুশীলনের জন্য কয়েকটি বিষয় আমি ক্লাসে আমার শিক্ষার্থীদের সবসময় বলি। এসব পদ্ধতি অনুসরণ করতে পারেন। প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন করুন। যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বাস করবেন না। রল্ফ ডোবেলি দেখিয়েছেন যে আমরা প্রায়ই কনফার্মেশন বায়াসের শিকার হই, অর্থাৎ কেবল সেই তথ্য বা কথা গ্রহণ করি যা আমার বর্তমান বিশ্বাসের সঙ্গে মেলে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কেন কোনো কথা বিশ্বাস করছি? এর বিপরীত কোনো প্রমাণ কি আছে? হয়তো বাসে বা গাড়িতে বসে আছেন, লম্বা কোনো যাত্রায় আছেন, এ সময়ে বসে বসে চর্চাটা করতে পারেন। ঘটনার পেছনের কারণ খুঁজুন। আমরা অনেক সময় দুটি ঘটনার মধ্যে সম্পর্ক দেখে মনে করি একটি অন্যটির কারণ। কোনো একটি ঘটনা ঘটার পেছনে প্রকৃত কারণ কি, গভীরভাবে তা বিশ্লেষণ করুন। ভাষা তথ্যের ওপর নির্ভর করবেন না। ক্লাসে পড়ার সময় কোনো একটা কেস স্টাডি ভালো করে বিশ্লেষণ করে দেখুন। কনফার্মেশন বায়াস এড়িয়ে চলুন। নিজের মতামতের সপক্ষে প্রমাণ না খুঁজে বরং নিজের ভুলগুলো ধরার চেষ্টা করুন। যখন আপনি নিজের ভুলগুলো ধরতে পারবেন, তখনই আপনার চিন্তাভাবনা আরও ধারালো হবে। এটি সত্যের কাছাকাছি পৌঁছানোর সবচেয়ে ভালো উপায়। যে কোনো একটি পডকাস্ট শুনে নিজের মতো করে বিশ্লেষণ করে দেখতে পারেন। নিজেই নিজের চিন্তার পাল্টা যুক্তি দাঁড় করান। অন্যের জুতায় পা গলিয়ে কোনো একটা পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন। ফাঁদ থেকে বের হয়ে আসুন। আমরা কোনো একটা কিছুর পেছনে অনেক পরিশ্রম, সময় বা টাকা বিনিয়োগ করে ফেললেও সেটি কাজ না করলেও কেবল মায়ার কারণে আঁকড়ে ধরে রাখি। একে বলা হয় সাঙ্ক কস্ট ফ্যালাসি। ক্রিটিক্যাল থিঙ্কার হওয়ার অন্যতম শর্ত হল কোনো কিছু কাজ না করলে তা ছেড়ে দেওয়ার সাহস রাখা। সামাজিক চাপের কাছে নতি স্বীকার করবেন না। সবাই যে কাজ করছে তাই সঠিক এমন ভাবা ভুল। ভিড়ের অংশ না হয়ে নিজের বিচারবুদ্ধি ব্যবহার করুন। সংখ্যাগরিষ্ঠের মতেরও অনেক সময় ভুল হতে পারে, তাই নিজের যুক্তিকে প্রাধান্য দিন। ক্লাসের কোনো লেকচারকে ভিন্নভাবে বন্ধুর কাছ থেকে বোঝার চেষ্টা করুন। যুক্তি দিয়ে কোনো বিষয়কে প্রশ্ন করুন। অতি সরলীকরণ বর্জন করুন। জটিল সমস্যার সহজ সমাধান সবসময় সঠিক হয় না। আমরা প্রায়ই স্টোরি বায়াসের আক্রান্ত হই। সবকিছুকে একটি সহজ গল্পের মাধ্যমে বুঝতে চাই। বাস্তব পরিস্থিতি অনেক সময় জটিল ও বহুমুখী হয়। প্রতিটি দিক আলাদাভাবে বিচার করার অভ্যাস করুন। আজকের দৈনিক পত্রিকার সম্পাদকীয় পাতার কোনো শিরোনামকে নিজের মতো করে বিশ্লেষণ করুন। ভাবুন, শিরোনামটা এরকম না হয়ে আর কি হতে পারত, কেন এমন হল? তথ্যের উৎস যাচাই করুন। বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অভাব নেই, কিন্তু সঠিক তথ্যের অভাব প্রকট। কোনো তথ্য পাওয়ার পর তার উৎস কতটা নির্ভরযোগ্য পরীক্ষা করুন। তথ্যের পেছনে কোনো নির্দিষ্ট মহলের স্বার্থ কাজ করছে কিনা তাও খেয়াল রাখুন। আজ অনলাইনে যে ভাইরাল পোস্ট পড়েছেন তার সূত্র কোথায় খুঁজে বের করুন। কোনো ফটো কার্ড বা সংবাদের শিরোনাম দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাবেন না। পুরো খবর পড়ুন। কোথাও খটকা লাগলে অন্যান্য সোর্স থেকে যাচাই করুন। বিকল্প চিন্তার অভ্যাস। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অন্তত 3টি বিকল্প চিন্তা করুন। কেবল হ্যাঁ বা নাতে সীমাবদ্ধ না থেকে আরও কি সম্ভাবনা থাকতে পারে ভাবুন। বিকল্প চিন্তা আমাদের মস্তিষ্কের জড়তা কাটিয়ে দেয়। মাঝে মধ্যে ভিন্ন বিষয়ের কোনো সেমিনারে অংশ নিতে পারেন। বাংলা একাডেমি কিংবা বিশ্ব সাহিত্য কেন্দ্রে নানা ধরনের সেমিনার হয়। অংশ নিয়ে দেখুন অন্যরা কি ভাবছেন। যারা আপনার মতো নন কিংবা যাদের সঙ্গে আপনার মতামতের ভিন্নতা আছে তাদের কথাও মন দিয়ে শুনুন। আবেগের উপর যুক্তির নিয়ন্ত্রণ। আবেগ মানুষের সহজাত, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ আমাদের অন্ধ করে দেয়।
কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর আগে কিছুটা সময় নিন। শান্ত মাথায় যুক্তি দিয়ে বিষয়টি বিচার করার চেষ্টা করুন। যে ১৪টি জিনিস ভুলেও পার্সে রাখবেন না। ঘর থেকে ২ পা ফেললেই যে জিনিস নারীর সঙ্গী হয় তা হল পার্স। অজান্তেই পার্সে আমরা এমন কিছু জিনিস রেখে দিই যা হারিয়ে গেলে আর্থিক ক্ষতি, নিরাপত্তা ঝুঁকি বা ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাই নিজের নিরাপত্তা ও স্বস্তির কথা ভেবে কিছু জিনিস ভুলেও পার্সে রাখা উচিত নয়। ১. জাতীয় পরিচয়পত্রের মূল কপি। প্রয়োজন ছাড়া মূল কপি না রাখাই ভালো, হারালে গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা থাকে। ২. পাসপোর্ট। প্রয়োজন ছাড়া। দৈনন্দিন ব্যবহারে পার্সে পাসপোর্ট রাখা ঝুঁকিপূর্ণ। ৩. নিতান্ত প্রয়োজন ছাড়া অতিরিক্ত নগদ টাকা। বেশি টাকা থাকলে হারানো, ছিনতাই বা যে কোনোভাবে খোয়া যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ৪. সব ব্যাংক কার্ড একসঙ্গে। একটি পার্সে সব কার্ড রাখবেন না, একবারে সব হারিয়ে যেতে পারে, তখন বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি হয়। ৫. গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য লেখা কাগজ, পিন নম্বর, ওটিপি, ব্যাংকের তথ্য, বাসার ঠিকানা এসব পার্সে না থাকাই ভালো। ৬. বাড়ির অতিরিক্ত চাবি। চাবির সঙ্গে কখনোই নিজের ঠিকানা রাখবেন না, আর চোর যদি আগে থেকেই আপনার বাসার ঠিকানা জানে তাহলে তা নিরাপত্তার ঝুঁকি আরও বাড়ায়। ৭. মেয়াদ উত্তীর্ণ ওষুধ। পার্সে পড়ে থাকলে ভুল করে খাওয়ার ঝুঁকি থাকে, এমনকি শিশুরাও ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে ভুল করে খেয়ে ফেলতে পারে। ৮. খাবার বা চকলেট রাখবেন না, গলে গিয়ে পার্স নোংরা করতে পারে, তাতে আপনার ব্যাগ নষ্ট হবে, পোকামাকড়কেও আকর্ষণ করতে পারে। ৯. ধারালো বা ভঙ্গুর জিনিস, ব্লেড, সুই, ছুরি, চাকু, কাঁচের বোতল, ধারালো ক্লিপ, তাতে হাত কেটে যেতে পারে, বিশেষ করে বাড়িতে যদি শিশু থাকে তাহলে তো কথাই নেই। ১০. অপ্রয়োজনীয় কাগজপত্র ও কার্ড। পার্স ভারী হয় আর দরকারের সময় জরুরি জিনিস খুঁজে পেতে অসুবিধা হয়। ১১. পাসওয়ার্ড ছাড়া ফোন। পাসওয়ার্ড না থাকলে ফোন থেকে ব্যক্তিগত তথ্য সহজেই ফাঁস হয়ে যেতে পারে, সেসব হাতিয়ে নিয়ে কেউ আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে। ১২. চেক বই। হারালে চেক ফ্রডের ঝুঁকি থাকে। ১৩. বিউটি বা মেকআপ প্রোডাক্ট, তেল বা তরল কিছু। ব্যাগ নষ্ট হতে পারে, যে জিনিসটি রেখেছেন সেটিও চাপে বা আঘাতে নষ্ট হয়ে যেতে পারে। ১৪. গিফট কার্ড। নগদ অর্থের মতোই হারালে পুনরুদ্ধার কঠিন। পার্স যত হালকা থাকবে আপনিও থাকবেন ততটাই নিরাপদ, ব্যবহার করা সহজ হবে। পার্সে রাখুন শুধু প্রয়োজনীয় ১ থেকে ২টি কার্ড, লক করা বা পাসওয়ার্ড দেওয়া ফোন, অল্প নগদ টাকা, একটি পরিচয়পত্রের কপি, জরুরি যোগাযোগ নম্বর। পার্স যত হালকা থাকবে আপনিও থাকবেন ততটাই নিরাপদ, ব্যবহার করা সহজ হবে। সূত্র: রিডার্স ডাইজেস্ট। একটি মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরির ইন্টারভিউ চলছে। এমডি সাহেব তার সামনে বসা মহিলার সিভি দেখে জিজ্ঞাসা করলেন, কিরকম বেতন প্রত্যাশা করেন আপনি? জবাবে মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, কমপক্ষে ১ লাখ টাকা। এমডি সাহেব বিস্ময় গোপন করে দ্বিতীয় প্রশ্ন করলেন, আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে? মহিলা উত্তর দিলেন, আমি দাবা খেলতে খুব ভালোবাসি। এমডি সাহেব হাসি মুখে বললেন, দাবা তো খুব মজার খেলা, তা দাবার কোন ঘুঁটিটি আপনার সবচেয়ে বেশি প্রিয়? মহিলার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মন্ত্রী। এমডি সাহেব বললেন, কেন? আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে ইউনিক। মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, ঘোড়ার চলাফেরা আকর্ষণীয়, কিন্তু মন্ত্রীর মধ্যে সব গুণ আছে। সে কোনাকুনি চলতে পারে, সোজাসুজি এগোতে পারে, আবার প্রয়োজন হলে রাজার ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। এমডি সাহেব প্রশ্ন ছড়ে দিলেন, তাহলে রাজাকে আপনি কিভাবে দেখেন? মহিলা বললেন, দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি। সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি ঘর যেতে পারে, অন্যদিকে মন্ত্রী রাজার পাশে দাঁড়িয়ে সব দিক থেকে সুরক্ষা দেয়। এমডি সাহেব মহিলার উত্তরে চমৎকৃত হয়ে জানতে চাইলেন, তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন? মহিলার নির্দ্বিধায় বললেন, রাজা। এমডি সাহেব কিছুটা অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো রাজাকে দুর্বল মনে করেন, তাহলে নিজেকে কেন রাজা বলছেন? মহিলা মৃদু হেসে বললেন, বাস্তবেই আমি ছিলাম রাজা, আর আমার মন্ত্রী ছিল আমার স্বামী। তিনি আমাকে সারাক্ষণ আগলে রাখতেন,
কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই। এমডি সাহেবের গলা এবার কেঁপে গেল। আপনি কেন এই চাকরি করতে চান? ততক্ষণে মহিলার চোখের কোণ বেয়ে অশ্রু নেমেছে। কিছুটা স্বাভাবিক হবার চেষ্টা করে তিনি বললেন, কারণ আমার মন্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এখন আমাকেই মন্ত্রী হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে। মহিলার জবাবে সবাই স্তব্ধ হয়ে গেলেন। কয়েক মুহূর্তের জন্য ঘরের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর এমডি সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলে উঠলেন, আপনি একজন সাহসী নারী, আপনার জন্য শুভকামনা। যে ৮ বৈশিষ্ট্য দেখে বুঝবেন কারো ইমোশনাল ইন্টেলিজেন্স কম কিনা। সফল ও সুস্থ সম্পর্কের জন্য শুধু আইকিউ নয়, ইমোশনাল ইন্টেলিজেন্সও ইকিউও খুব গুরুত্বপূর্ণ। নিজের আবেগ বোঝা ও নিয়ন্ত্রণ করা এবং অন্যের অনুভূতি উপলব্ধি করার ক্ষমতাই ইকিউ এর মূল কথা। কিন্তু অনেক সময় সহজে রেগে যাওয়া, সমালোচনা মেনে নিতে না পারা বা অন্যের অনুভূতি বুঝতে না পারা এসব আচরণ কম ইকিউ এর ইঙ্গিত দেয়। চট করে জেনে নেওয়া যাক কম ইকিউ থাকার গুরুত্বপূর্ণ লক্ষণগুলো। ১. কৌতূহলী মন না থাকা। গবেষণায় দেখা যায় কৌতূহল কমে যাওয়া, নতুন কিছু শেখার আগ্রহ না থাকা, কগনিটিভ ডিসেবিলিটি বা সৃজনশীলতা না থাকা বা কমে যাওয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তবে হতাশা, ক্লান্তি, সুযোগের অভাব, ব্যক্তিগত ট্রমা বা অনুপ্রেরণার অভাবেও অনেক সময় সাময়িকভাবে মানুষের কৌতূহল কমে যায়। ২. ডানিং-ক্রুগার ইফেক্ট বা সব জান্তা ভাব। ১৯৯৯ সালে মনোবিজ্ঞানী ডেভিড ডানিং ও জাস্টিন ক্রুগার সর্বপ্রথম এই ধারণা ব্যাখ্যা করেন। কিছু ব্যক্তি মনে করেন তারা অন্যদের চেয়ে বেশি জানেন বা নিজের ভেতর এমন একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স বহন করে চলেন। ঠিক সেই মুহূর্ত থেকে তিনি নিজের সীমাবদ্ধতা সম্পর্কে অসচেতন হয়ে পড়েন আর মুক্তভাবে শেখার সক্ষমতা হারাতে থাকেন। ৩. সাদা-কালো চিন্তা। উচ্চ কগনিটিভ এবিলিটির মানুষেরা সাধারণত ক্রিটিক্যাল থিঙ্কিং বা জটিল চিন্তা করতে পারেন, যে কোনো বিষয়ের উপর বিভিন্নভাবে আলো ফেলে দেখতে জানেন। ৪. হুট করে রেগে যাওয়া। নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ না থাকার সবচেয়ে বড় উদাহরণ হল হুট করে রেগে যাওয়া। রাগের মাথায় বা আবেগের বশেই মূলত আমরা ভুল সিদ্ধান্ত নিই। এটি কম ইকিউ এর খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভুল থেকে শেখার সঙ্গে ইমোশনাল ইন্টেলিজেন্সের সম্পর্ক আছে। ৫. ভুল থেকে না শেখা। এটি মেটাকগনিশনের সঙ্গে নিজেকে মূল্যায়ন করার ক্ষমতার সঙ্গে যুক্ত বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ দিক। আপনি যদি গঠনমূলক সমালোচনাকে সমাদরে সহজভাবে গ্রহণ করে নিজেকে শুধরে নিতে না জানেন, তাহলে আপনার আত্মোন্নয়নের গতি কমে গেল বা আটকে গেল। ৬. সরল ব্যাখ্যায় বিশ্বাস। জটিলভাবে চিন্তার অভাব কগনিটিভ লেজিনেসের সঙ্গে সম্পর্কিত হতে পারে, তবে আগে থেকেই জটিল চিন্তা না করার অভ্যাস বা পরিবেশগত কারণে তথ্যের অভাবেও মানুষ সরল ব্যাখ্যায় বিশ্বাস করতে পারে। ৭. বেশি বলা, কম শোনা। এটি কম ইকিউ এর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গবেষণায় দেখা যায় অ্যাক্টিভ লিসনিং উচ্চ সামাজিক ও ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রধান বৈশিষ্ট্যগুলোর একটি। তাই গড়ে আমরা যেটুকু বলি তার দ্বিগুণ শোনা ভালো। ৮. অন্যের সুখে ঈর্ষা করা। অন্যের মতামতকে সহ্য করতে না পারা, শ্রদ্ধা করতে না পারা আর অন্যের সুখে বা সফলতায় ঈর্ষান্বিত হওয়া আর অপরের দুঃখে দুঃখী হতে না পারা কম ইকিউ এর বৈশিষ্ট্য। সফল ও সুস্থ সম্পর্কের জন্য শুধু আইকিউ নয়, ইমোশনাল ইন্টেলিজেন্সও ইকিউও খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সতর্কতা। এসব লক্ষণ থাকলেই কেউ কম বুদ্ধিমান এমন বলার সুযোগ নেই, কেননা বুদ্ধিমত্তার সঙ্গে আইকিউ সরাসরি যুক্ত, ইকিউ নয়। আবার হুট করে কারো ভেতর এসবের কোনো এক বা একাধিক লক্ষণ দেখেই তাকে কম ইকিউ এর মানুষ হিসেবে বিচার করা যাবে না, কেননা মানসিক চাপ বা বার্ন আউট, এডিএইচডি, খারাপ পরিবেশ বা শিক্ষা, সাময়িক মানসিক অবস্থার কারণেও এসব লক্ষণ দেখা যেতে পারে। সূত্র ভেরি ওয়েল মাইন্ড। অবশেষে আমি ডিভোর্স পেয়েছি। ১. এখন আমার একটু দেরিতে ঘুম ভাঙলে শুনতে হয় না আমার বাবা মা আমাকে কিছু শেখায়নি। ২. এখন আমার জ্বর আসলে কেউ বলে না রোগ ধরা মেয়েকে বউ করে ঘরে এনেছি। ৩. এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ এসে বলে না চাল কি আমার বাবার বাড়ি থেকে এনেছি কিনা।
4 এখন আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে কেউ বলে না আমি বাইরের পুরুষ মানুষ দেখার জন্য দাঁড়িয়েছি। 5 এখন আমার মায়ের ফোন আসলেই কেউ বলে না এত বারবার মেয়ের খোঁজ নেওয়ার কি আছে। 6 এখন আমি না খেয়ে কারোর জন্য অপেক্ষা করার পর কেউ বলে না এসব ঢং। 7 এখন আমি কাঁদতে গেলে কেউ বলে না আমি নাটক করি। 8 এখন আমি আমার পছন্দের একটা জামা কিনতে গেলে আমাকে ভাবতে হয় না এই রংটা আমার জন্য নিষিদ্ধ। 9 এখন আমি চুলটা খুলে আয়নার সামনে দাঁড়ালে আমাকে কেউ বলে না আমি বেহায়া। 10 এখন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়িয়ে ফেললে আমাকে শুনতে হয় না আমি কোনো কাজই পারি না। 11 এখন আমার মা আমাকে একটা জামা দিলে কেউই বলে না এত দেয়ার কি আছে। 12 এখন আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছি জিজ্ঞেস করলে আমাকে মিথ্যে বলতে হয় না যে আমি ভালো আছি। 13 এখন আমি প্রতিবাদ করতে গেলে আমাকে আমার স্বামীর হাতের মার খেতে হয় না। 14 এখন আমি আমার অধিকার চাইলে গালি শুনতে হয় না। 15 এখন আমি ক্লান্ত থাকলেও আমার উপর কারো শরীরের খিদে মিটানোর অধিকার নাই। 16 এখন আমি চাকরি করতে গেলে আমাকে কেউ বলে না তার পরিবারের কোনো মেয়ে বাইরে গিয়ে নিজের ট্যালেন্ট দেখায় না। 17 এখন কেউ আমাকে বলে না আমার সার্টিফিকেটগুলো শুধু মানুষকে বলার জন্যে যে আমি শিক্ষিত। 18 এখন আমাকে শুনতে হয় না কারো ঘরের অশান্তির কারণটা আমি। 19 এখন আমাকে কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে কেউ ওইখানের বউকে উদ্দেশ্য করে দেখায় না আমার বাপের বাড়ি থেকে আমাকে ভরি ভরি গয়না দেয়নি। 20 এখন আমার মা অসুস্থ হলেও আমাকে 2 দিন যাবৎ কাউকে বুঝিয়ে কাকুতি মিনতি করে আমার মাকে দেখতে আসতে হয় না। 21 এখন আমায় শুনতে হয় ওই মেয়েটার সাথে বিয়ে করলে আমি সুখী হতাম, তোমার সাথে আমি সুখী নই। 22 এখন আমাকে রাতের পর রাত জেগে একটা ঘুমিয়ে থাকা মানুষের মুখের দিকে তাকিয়ে ভাবতে হয় না এই মানুষটাকেই কি ভালোবেসেছিলাম যে আজ আমাকে মেরেছে। 23 এখন আমি শ্বাস নেওয়ার সময় কারো অনুমতির প্রয়োজন হয় না। তবে এখন আমাকে শুনতে হয় অন্য কিছু। 1 আমি ভালো না তাই আমি সংসার করতে পারিনি, দোষটা আমারই। 2 আরও কিছুদিন নাকি আমার সহ্য করার দরকার ছিল। 3 আমার নাকি চুপ করে সহ্য করা উচিত ছিল। 4 আমি নাকি চরিত্র নিয়ে প্রশ্ন তোলা একটা মেয়ে। 5 অনেক সিঙ্গল ছেলে আমাকে দেখে বলে ডিভোর্সি মাল, একটু পটালেই পাওয়া যাবে। 6 আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে বলে তোমাদের আহ্লাদে মেয়ে খারাপ হয়েছে। 7 বন্ধুবান্ধব বলে মা তোর সাথে মিশতে মানা করছে, তুই ডিভোর্সি। হা 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 হা। আমার প্রশ্ন, কোথায় ছিলেন আপনারা যখন আমি রাত জেগে কাঁদতাম? কোথায় ছিল আমাকে নিয়ে এত সমালোচনা যখন আমার চোখের নিচে এত কালি পড়েছিল যে চোখ দুটোই ক্লান্ত হয়ে গিয়েছিল? কোথায় ছিলেন আপনারা যখন আমার স্বামী আমাকে অপমানজনক ভাষায় কথা বলত? কোথায় ছিল আপনাদের এই সম্মান যখন আমার বাবা মাকে প্রতি মুহূর্তে অপমান করা হতো? কোথায় ছিল সবার এই বিবেক যখন আমি শরীরের ব্যথায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম? আপনারা কিছু হলেই কেন মেয়েটার দোষ বের করেন? সম্পূর্ণ ঘটনাটা জেনেই কি সমালোচনা করছেন? আমি বেঁচে আছি, ভালো না থাকি অন্তত খারাপ নেই, কাঁদছি না। আপনারা বলেন আমি সংসার ছেড়ে অন্যায় করেছি, কিন্তু যেগুলো আমার সাথে হচ্ছিল সেগুলো কি ন্যায় ছিল? কোনটা ভালো হতো বলুন তো? আমি যদি চুপচাপ সব সহ্য করতে করতে একসময় নিজেকেই হারিয়ে ফেলতাম? তখন হয়তো সবাই বলতেন মেয়েটা অনেক সহ্য করেছিল। আমি অন্তত বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এটাই কি অপরাধ? দয়া করে একটা মেয়ের সম্পর্কে আঙুল তোলার আগে অন্তত সম্পূর্ণ ঘটনাটা জানুন, তারপর বিচার করুন।